আজকে আমরা দেখব টি টেস্ট। টি টেস্টের মধ্যে এটা হচ্ছে স্টুডেন্ট টি টেস্ট। এটা হচ্ছে দুইটা গড়ের মধ্যে পার্থক্য ও তাদের পরিমিত ভ্রান্তির অনুপাতকে টি টেস্ট বলা হয়। তো এখানে হচ্ছে টি টেস্ট দুই রকমের হয়, তো এখানে বা কয়েক রকমেরই হয়। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট টি টেস্ট। এটা হচ্ছে এরকম একটা তথ্যের ভিত্তিতে যে এটা করা হয় সহজে ওইটা আর কি। আরেকটা আছে দুইটার ক্ষেত্রেও করা হয়, ওইটা আমি করি নাই, পরীক্ষা আসতেও পারে, যাই হোক আসলে দেব না। এখন এখন টি টেস্ট করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে প্রথমে নাস্তিক কল্পনা ধরে নিতে হবে। হ্যাঁ, যেমন আমি লিখছি নাস্তিক কল্পনা অনুসারে ধরি কল্পিত গড়ের মানে যেটা উদাহরণ দেওয়া আছে, কল্পিত গড়ের সাথে তুলনা গড়ের কোনো পার্থক্য নেই। অর্থাৎ এই যেখানে জিজ্ঞেস করছে 65 ইঞ্চি বলা যায় কিনা, আমি বলছি যে হ্যাঁ বলা যায়, এটা বুঝাইছি। তারপর 2 নাম্বার হচ্ছে টি এর মান নির্ণয় করতে হবে। তারপর ডিএফ এর মান নির্ণয় করতে হবে, টি এর টেবিল মান নির্ণয় করতে হবে, মন্তব্য করতে হবে। আর টেবিল মান বড় হলে নাস্তিক কল্পনা গ্রহণ করা হবে। তো আমরা প্রথমে সূত্রটা দেখি। এই সূত্রটা দেখার পরে এখানে কোনটা কি সেটা বলা আছে। এক্স বার হচ্ছে নমুনা গড় আর কি, আর মিউ হচ্ছে কল্পিত গড়, যেটা প্রশ্নে থাকবে, যেমন এখানে আছে যেটা 65 ইঞ্চি বলা যায় কিনা, এটা হচ্ছে মিউ। আর এস হচ্ছে পরিমিত ব্যবধান, গত ক্লাসে আমরা পরিমিত ব্যবধান করছি। আর এন হচ্ছে নমুনার আকার বা তথ্যের সংখ্যা। ডিএফ তো স্বাধীনতার মাত্রা নির্ণয় n-1। আর এ হচ্ছে কল্পিত, যদি অন্য সূত্র দিয়ে করা হয়, সংক্ষেপে করা হয়, তখন এটা ধরে নিতে হয় আর কি। আর যদি সংক্ষেপে করা না হয় তখন আর লাগবে না। যেন আমি উদাহরণ দেখাই, এখানে সংক্ষেপে করছি, মানে সংক্ষিপ্ত আকার, সংক্ষেপে না, জাস্ট সংক্ষিপ্ত আকারের যেটা গড় নির্ণয় করে ওইটা দিয়ে করছি, এতে করার কোনো প্রয়োজন নাই। সহজ যে গড়েরটা সূত্র আছে না, সামেশন x/n, ওইটা দিয়ে করলেও সেম রেজাল্টে আসবে। হ্যাঁ, তো এখানে এইটি ধরে এত ঝামেলা করার দরকার নেই গড় নির্ণয় করার ক্ষেত্রে। আর এই সূত্র ব্যবহার করা যায়, এই সূত্র ব্যবহার না করে চাইলে এটাও ব্যবহার করা যায়। ডিমি বের করতে অনেক ঝামেলা, এর কোনো প্রয়োজন নাই। সোজা এই যে এখানে কটা সূত্র ব্যবহার করা হয়েছে দেখাইছি। 1 নাম্বার এসে গড় নির্ণয় করছি, এক্স বার সমান সমান x/n, হচ্ছে গড়ের সূত্র। তারপর যে পরিমিত ব্যবধান নির্ণয় করছি, ওই পরিমিত আগের সূত্রটাই, মানে এফ তো যেহেতু নাই, এই জন্য এফটা বাদ দিয়ে দিছি। x² মাইনাস সামেশন x বাই দ্য হোল স্কোয়ার বাই n বাই n-1। হ্যাঁ, এটা হচ্ছে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র। আর চাইলে কেউ যদি চায় তো এই সংক্ষিপ্ত আকারেও, সংক্ষিপ্ত পদ্ধতিতেও বের করতে পারে। তো এটা করতে গেলে আবার এইগুলি বের করতে হবে, ঝামেলা হবে আর কি। আর এইভাবে করলে জিনিসটা সহজ হয়, ইজি হয়। আর তারপর হচ্ছে টি টেস্টের সূত্র, এক্স বার মাইনাস মিউ, পাশে পরম মানের চিহ্ন দেয়া, আর এস পরিমিত ব্যবধান, তারপর আছে বাই এন। বা যেহেতু এটা উল্টে যায়, তারপরে এটা এই পাশে চলে আসে, তো এর মান লেখার সময় এটার এইভাবে আনতে হবে আর কি। হ্যাঁ, মানে বোঝার সুবিধার্থে আমি এখানে দেখাই দিছি। এক লাইন পরে মানগুলো বসানোর পর এটারে এইগুলো যোগ বিয়োগ করার পর এটারে উল্টে এখানে নিয়ে আসলে সুন্দর দেখায় আর কি। তারপরে স্বাধীনতার মাত্রা, তারপর হচ্ছে মন্তব্য। যেমন আমি এখানে মন্তব্য করছি, এগুলো বের করার পরে সূত্রতে বসে যে 9 মূত্রমাত্রায় 5% সম্ভাবনায় টেবিল মান হচ্ছে এবং বের হয়েছিল এত, এবং পরিগণিত মান হচ্ছে এত। যেহেতু টেবিল মানটা বড়, তো নাস্তিক কল্পনা গ্রহণ করা হবে, অর্থাৎ 65 ইঞ্চিকে পুষ্টিকর হিসেবে বিবেচনা করা যায়। এই হচ্ছে টি টেস্ট আর কি। আমি একটু বই থেকে যদি উদাহরণ দেখাই, যেমন আরেকটা অঙ্ক, 10টা গাছ উচ্চতা পরিমাপ করছে, এত 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 পাইছে, ওই পপুলেশনের গাছের গড় উচ্চতা 80 ফুট বলা যায় কিনা জিজ্ঞেস করছে। তো লেখছে নাস্তিক কল্পনা অনুসারে ধরছে যে 80 ফুট, বা নাস্তিক কল্পনা যেহেতু না বোধক শব্দ, তাহলে এটাকে ঘুরে বললে আর কি একটু সুন্দর শোনায় আর কি। জাস্ট এটুকুই। যেমন বললো, যদি বলে আর কি নাস্তিক কল্পনা অনুসারে ধরি কল্পিত গড়ের সাথে নমুনা গড়ের কোনো পার্থক্য নেই, এরকম বলে আর কি একটু ভালো দেখায়, বা এরকম বলা উচিত আর কি। যাই হোক, এখানে আমি যেভাবে দেখাইছি তার আরেকটা নিয়ম আর কি দেখাইছে। উচ্চতা দিচ্ছে এক্স স্কোয়ার বের করছে, সামেশন এক্স স্কোয়ার বের করছে, বসে এই যে এখানে সূত্রের মান বসিয়ে দিচ্ছে। এটা হচ্ছে যে এস বা পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র। এখানে কিন্তু এস হবে, এস স্কোয়ার হবে না। হ্যাঁ, যেহেতু এটা এই পাশে রুট দিচ্ছে, এখানে স্কোয়ার হবে না, এস হবে। এখানে একটু ভুল আছে।
আমি তো সূত্র দেখিয়ে দিছি ভিডিওতে, আমার ওই যেখানে নোট করছে এখানে। তারপরে এই যে এখানে গড়টা নির্ণয় করছে, গড় এই যে সামেশন এক্স 801 সামেশন এক্স বাই এন, এন হচ্ছে 10টা আছে এখানে, তো ভাগ দিছে, এটা 0.1 বাদ দিয়ে আর কি সোজা 80 ধরছে আর কি। যাই হোক, তো সূত্রতে বসাই দিছে, বসাই দেওয়ার পরে এই যে মান বসানোর পরে এগুলো যোগ বিয়োগ করার পরে এটাকে উল্টিয়ে দিয়েছে, উপরে নিয়ে আসছে, পরে আনছে। তারপরে এই আর কি, তারপরে মুক্ত মাত্রা বের করছে, তারপরে মন্তব্য করছে। আশা করি টি টেস্ট নিয়ে কারো কোনো সমস্যা নাই। এবার আমরা চলে যাই কাই-বর্গ টেস্টে। কাই-বর্গ টেস্টের ক্ষেত্রে সূত্র হচ্ছে কাই স্কয়ার সমান সমান ও মাইনাস ই তার হোল স্কয়ার বাই ই। তো যদি একাধিক বৈশিষ্ট্য থাকে, একাধিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে যতগুলো বৈশিষ্ট্য থাকে ততগুলো এভাবে লিখতে হবে। যেমন যদি বলা হয় যে লাল এতটি, কালা এতটি, সবুজ এতটি, তখন যেমন 3টা আলাদা আলাদা লিখতে হবে আলাদা বৈশিষ্ট্যের জন্য, 4টা থাকলে 4টা লিখতে হবে। তো এখানে এটা হচ্ছে কাই-বর্গ, আর এটা হচ্ছে অবজার্ভড বা পর্যবেক্ষিত মান, ও হচ্ছে, আর ই হচ্ছে প্রত্যাশিত মান, মানে ও হচ্ছে কয়টা দেখা গেছে, আর ই হচ্ছে আমার কটা দেখা যাওয়ার কথা ছিল ওইটা আর কি। তো মেন্ডেলের এটা জানার জন্য প্রথমে যেটা জানতো সেটা হচ্ছে মেন্ডেলের সূত্রের কিছু বৈশিষ্ট্য জানতে হবে। তো মেন্ডেলের সূত্রের বৈশিষ্ট্য বলার আগে আমি কিছু নিচ্ছি নিজের জন্য আর কি, সুবিধার জন্য, যে অনুপাতের যোগফল 2 বা 4 হলে তা প্রথম সূত্রের অনুপাত, আর যদি 16 হয় তাহলে দ্বিতীয় সূত্রের অনুপাত। যেমন এখানে 1:2:1, তাহলে কত হয়েছে? 1 3 4 4 হয় না? যদি 2 বা 4 হয় তখন এটা হবে কি প্রথম সূত্রের অনুপাত। যেমন এখানে 1:1, এটা মূলত 2:2 এর মানে কাটাকাটি করে 1:1 বানাইছে আর কি। তো যাই হোক, এই তারপরে 3:1, এগুলো সব যোগফল কত হয়? 2 বা 4, তাহলে এটা হচ্ছে কি প্রথম সূত্রের অনুপাত, প্রথম সূত্রে মেনে চলে। আর যদি এটা 16 হয়, যেমন 9 3 4 যোগ করলে কত হয়? 16 হয়। এগুলো যোগ করলে 16 হবে, এগুলো যোগ করলে 16 হবে, এগুলো যোগ করলে 16 হবে, তাহলে হচ্ছে দ্বিতীয় সূত্রের অনুপাত। তো এখানে বৈশিষ্ট্য থাকে 3 রকমের, 4 বৈশিষ্ট্য, 3 বৈশিষ্ট্য, 2 বৈশিষ্ট্য। তো যদি 4 বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেটাই হোক, যদি 4টা দেওয়া থাকে সেটার অনুপাত হবে 9:3:3:1। 4 বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেটাই হোক, যদি 4 বৈশিষ্ট্য দেওয়া থাকে প্রশ্নে, তখন এটারে এই অনুপাতে ফেলতে হবে 9:3:3:1। যেগুলো পরীক্ষা আসছে ওগুলোর কথা বলতেছি। এছাড়া এগুলোর সূত্র ব্যতিক্রম অনেক আছে, আমি ওগুলোর কথা বলি না। যেগুলো ইম্পর্টেন্ট ওইসব বিষয় নিয়ে আলোচনা করতেছি। পরীক্ষা আসছিল বিগত সালে, এখন আসার সম্ভাবনা আছে এরকম। তো যাই হোক, আর 3 বৈশিষ্ট্যের ক্ষেত্রে আছে কি 1:2:1, 9:3:4, অর্থাৎ 16 হবে, 9:6:1, 12:3:1, এই যে এখানে সব দেওয়া আছে। তো এটা মনে রাখার জন্য একটা সহজ উপায় আছে। তো আমি এটা মনে রাখি কীভাবে? যেমন 4 বৈশিষ্ট্য তো একটাই, এটা মনে রাখা আলাদা কোনো ইয়ে নেই, 9:3:3:1। আর 3 বৈশিষ্ট্যের ক্ষেত্রে 1 to 1, এটা তো 3 বৈশিষ্ট্যের ক্ষেত্রে তো আছেই। তারপরে এটা মনে রাখার জন্য এই লাইনটা বাদ দিয়ে দিই, এই লাইনটা বাদ দিয়ে 93, 96, 123। তো আমি তো জানি যে আমাদের 3 বৈশিষ্ট্য, 93 যদি মনে মনে ধরি তাহলে 9:3, তাহলে আমার 16 হইতে লাগে 4, 96 হিসাব করলাম, তাহলে 9:6, আর তার আর লাগে কত 1, তারপর 12:123, তাহলে 12:3:1, এভাবে। তো এটা মনে রাখি 9, 13, 15, কারণ হচ্ছে 9-এর সাথে 7 যোগ করলেই হয়ে যায় আমার 16, 13-এর সাথে 3 যোগ করলে 16 হয়ে যায়, 15-এর সাথে 1 যোগ করলে 16 হয়ে যায়। তো 2 বৈশিষ্ট্যের জন্য একটা সংখ্যা মনে রাখলেই হয়, বা কেউ যদি চায় সে 2টারও মনে রাখতে পারে। তো যার যেভাবে মনে রাখা আর কি সুবিধা হয়। এটা মনে রাখতে হবে কেন, মনে রাখতে হবে কেন সেটা দেখাচ্ছি। যেমন একটা অঙ্ক দেয়া আছে, অঙ্ক দেয়া থাকলে যে সকল ধাপগুলো অনুসরণ করতে হবে, প্রথমে বৈশিষ্ট্য নিরূপণ করতে হবে, যেটা 2 বৈশিষ্ট্য নাকি 3 বৈশিষ্ট্য নাকি 4 বৈশিষ্ট্যের, তারপর প্রকল্প উপস্থাপন করতে হবে, নাস্তিক কল্পনা ধরতে হবে, সূত্রের সাহায্যে কাই-বর্গের মান নির্ণয় করতে হবে, ডিএফ এর মান নির্ণয় করতে হবে, কাই-বর্গের টেবিল মান নির্ণয় করতে হবে, মন্তব্য করতে হবে। তো এতগুলো ধাপ আছে
তো যেমন আমি একটা অঙ্ক দেখি, একটা ক্রসে F2 জনুতে লাল ও সাদা মুরগি 60টির মধ্যে 46টি লাল ও 14টি সাদা পাওয়া গেল। ইহা কি ম্যান্ডেলের কোনো অনুপাতকে অনুসরণ করে? এখন করে কি না সেটা এখানে আমাদের বৈশিষ্ট্য দেওয়া আছে কয়টা? দুইটা। এই যে 46টি লাল আর 14টি হচ্ছে সাদা। বৈশিষ্ট্যের কথা বলা আছে দুইটা। তো দেওয়া আছে লাল মুরগি 46টি, সাদা মুরগি 14টি, মোট 60টি। তাহলে আমরা দুই বৈশিষ্ট্যের ক্ষেত্রে জানি কি কি? 1:1, 3:1, 9:7, 10:3 আর 15:1। ওই যে আমরা এখানে পড়ছিলাম, এই যে এখানে দুই বৈশিষ্ট্যের ক্ষেত্রে আছে কি 1:1, 3:1, 9:7, 13:3, 15:1, মানে 16 হতে হবে কিছু যোগফল। তো এখানে এটা কীভাবে লিখলেও হয় বা অন্য কোথাও রাফ করে তারপর এটা নির্ণয় করে নিলেও হয় যে আমার এসে আসলে মানে প্রকল্প উপস্থাপনের ক্ষেত্রে এটা লাগবে, যে এটা বলার ক্ষেত্রে ডাটা দেখে মনে হয় ইহা ম্যান্ডেলের 3:1 অনুপাতকে অনুসরণ করে, এটা লাগবে। তো তারপরে এইখানে আর একটা যোগফলও লাগবে। তো দেখি যদি এভাবে করে কেউ ভালো, আর না করে রাফ করলেও করতে পারে। রাফ করলে এখানে এটার আবার দেখাইতে হবে, এখানে অন্যভাবে করে আমি দেখাবো একটু পরে বই থেকে। তো আমরা বৈশিষ্ট্যগুলো লিখলাম, তারপরে আমি দিলাম লালটা সাদাটা, যেখানে যেটা বলা হচ্ছে। এই যে আমার টোটাল হচ্ছে 60টা। তো 60টার আমি যদি অনুপাত করি 1:1, তাহলে হচ্ছে কত? 30-30, লাল 30, সাদা 30, 1:1। আর 3:1 হচ্ছে 45 আর 15, 3-15-45। হ্যাঁ, তো এটারে অনেকে আবার জিজ্ঞেস করে যে অনুপাত কীভাবে করব, মানে এভাবে কীভাবে বসাবো। তো এটার জন্য আরও এটার জন্য একদমই সহজ। সেটা হচ্ছে এই যে আমার এখানে মনে করো যে এখানে আছে 3 আর 1 কত যোগ করলাম, এই অনুপাতটা আমি যোগ করলাম 4। তাহলে 60-এর আমি 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4-15-60, 15। তাহলে 15 হলে আমার এই ঘরে পড়বে 15, আর এই ঘরে 3 গুণ, তাহলে কত? 3-15-45, এভাবে লিখতে হবে। তারপর অনুপাতের যোগফল, এখানে অনুপাতের 1:1, এটারে যোগ করলে হয় কত? 2 দিয়ে 60-এর ভাগ করলে কত হয়? 30-30, এভাবে ভাগ করলে 45। এই যে এরকম। তা 9 আর 7 আমার যোগ করলে কত হয়? 16 দিয়ে যদি আমি 60-এর ভাগ করি, ভাগ করার পরে যেই ভাগফলটা আসবে ওইটা দিয়ে আমি 9-এর সাথে গুণ দেবো, এই যে এটা লিখবো, 7-এর সাথে গুণ দেবো, এটা লিখবো। ঠিক আছে, এভাবে লিখলাম। লেখার পরে তারপরে প্রকল্প উপস্থাপন করব। প্রকল্প উপস্থাপন করার পরে নাস্তি কল্পনা ধরবো। ধরি নাস্তি কল্পনা অনুসারে প্রাপ্ত ফলাফলের ম্যান্ডেলের 3:1 অনুপাতের সাথে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। তারপর কাই বর্গের মান নির্ণয় করো। যেহেতু আমার এখানে দুইটা দেয়া ছিল, তো আমি কাই বর্গ সমান সমান O1 - E1 ধরে নিয়েছি, যেহেতু দুইটা O2 আর E2 ধরে নিয়েছি। কেউ অনেকে ছক আকারেও করে, যারা ছক আকারে করে অভ্যস্ত তারা ছক আকারেই করবা, কিন্তু আমি ছক করি না, আমি অভ্যস্ত নাই জন্য। তো আমি O1-এর যখন ধরলাম আর কি, আমি লালটারে যদি ধরি আমি 1। তো এখানে আমার আবার একটা কথা বলতে ভুলে গেছি। কথাটা হচ্ছে এইখানে আমার দেখতে হবে যে কোনটা সর্বাধিক মিল সম্পন্ন। যেমন 1:1, 30-30 পাইছি। এখানে কি আমার কি 30-30 আছে? পাইছে কত? 46 ও 14, কাছাকাছি যায় না। তাহলে এটা যায় 46-14, এটাও যায় না, এটাও যায় না, সবচেয়ে কাছাকাছি হয় এইটা। 46 পাওয়ার কথা ছিল কত? 45, পাইছে কত? 46। পাওয়ার কথা ছিল 14, পাইছে 15। তো এরকম সবচেয়ে কাছাকাছি এটা না, 3:1। তার মানে আমরা ধরে নিতে পারি যে এটা 3:1 অনুপাতে অনুসরণ করছে। তাহলে আমি অবজার্ভড মান হচ্ছে কত? 46। প্রশ্ন দেওয়া আছে, তারা 46টা পাইছে, কিন্তু আমার আসলে হওয়ার কথা উচিত ছিল কত? এই যে উচিত ছিল কত? 45 হওয়া। তো দিলাম এক্সপেক্টেড 45 বাই এই সূত্রের বর্গ করবো, এটাও সেমভাবে বসাবো। আমার পাওয়ার কথা ছিল 15টা, তাহলে 15, আর পাইছি আমি 14টা, তাহলে 14। তারপর বর্গ করবো, বর্গ করে তারপর মানগুলো এভাবে যোগ বিয়োগ করলে যেটা হয় এটাই মান। তারপর আমরা ডিএফের মান নির্ণয় করবো। ডিএফের মানে কাই বর্গের টেবিল মান, যেহেতু আমরা শিট দিয়ে পরীক্ষার হলে বা নিয়ে যেতে হবে, ওটাতে দেওয়া থাকবে। এখানে এক মুক্ত মাত্রায় 5% সম্ভাবনা মাত্রায় কাই বর্গের পরিগণিত মান এত এবং টেবিল মান এত। যেহেতু পরিগণিত মান অপেক্ষা টেবিল মান বড়, অতএব নাস্তিক কল্পনা গ্রহণ করা হলো। অর্থাৎ প্রাপ্ত ফলাফল ম্যান্ডেলের 3:1 অনুপাতকে অনুসরণ করে।
টেবিল মান বড় হলে নাস্তিক কল্পনা গ্রহণ করা হয়। এখন আমরা দেখলাম কাই বর্গমান, এবার আমরা দেখব যে সহসম্পর্ক অর্থাৎ 7 মনে হয়। যাই হোক, সহসম্পর্ক, কোরিলেশন, সহসম্বন্ধ, সংশ্লেষাঙ্ক মানে যেটা বলে আর কি। তো দুইটা চলকের মধ্যে সম্পর্কের প্রকৃতি ও মাত্রা নির্ণয় করতে কোরিলেশন ব্যবহার করা হয় বা সম্পর্ক করা হয়। একে আর দ্বারা সূচিত করা হয়, এর মান -1 হতে +1 হবে। সহসম্পর্ক নির্ণয়ের সূত্র হচ্ছে r = সামেশন xy মাইনাস x ইন্টু সামেশন x ইন্টু সামেশন y বাই n, আর নিচে হবে রুট দিয়ে সামেশন x² মাইনাস সামেশন x তার হোল স্কোয়ার বাই n ইন্টু সামেশন y² মাইনাস সামেশন y তার হোল স্কোয়ার বাই n। তো এখানে যদি বলা হয় সহসম্পর্ক নির্ণয় করো তাহলে এই পর্যন্তই শেষ এই সূত্র দিয়ে। আর যদি বলা হয় তাৎপর্য যাচাই করো তখন আবার এই সূত্র ব্যবহার করতে হবে। এটার মান নির্ণয় করার পরে এই যে আর নির্ণয় করার পর মানে এখানে বসে আর √n-2 বাই √n-r² এটা দিয়ে এটার তাৎপর্য যাচাই করতে হবে। তো উদাহরণ দেখি, যেমন এটা দিয়েছে আর কি, এটা অঙ্ক উদাহরণ হিসেবে ধরি xy ধরলাম। তো এর দেয়া আছে এদের মধ্যে উপাত্ত দুটির মধ্যে সহসম্পর্ক নির্ণয় করো। তো উপাত্ত দুটির মধ্যে সহসম্পর্ক নির্ণয় করতে হলে প্রথমে এই যে আমরা নাস্তিক কল্পনা ধরতে হবে যে ধরি এদের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নাই বা এই টাইপের কিছু একটা। তারপরে আর এর মান নির্ণয় করতে সহসম্পর্ক আর এর মান নিজে নির্ণয় করতে হবে। এভাবে যেহেতু আমাদের সূত্র আছে কি xy লাগবে, তো এক্সটা বসালাম, ওয়াইটা বসাইলাম, xy গুণ করলাম, এই যে xy গুণ করলাম। তারপরে আর লাগবে কি সামেশন x সামেশন y। তারপরে এই যে এখানে বসাই দেবে সুন্দর করে, বসাই দিলেই যোগ বিয়োগ করলেই চলে আসবে মান। আর এর মান পাইলাম 0.938। তারপর স্বাধীনতার মাত্রা এই ক্ষেত্রে 2 হবে, n-2। সহসম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে n-2। অন্যান্য অধ্যায়ে দেখছিলাম আমরা স্বাধীনতার মাত্রা n-1 হয়, এখানে হবে n-2। তো যাই হোক, এবার এই পর্যন্ত শেষ মন্তব্য করে দিছে, যেহেতু এখানে শুধু সহসম্পর্ক নির্ণয় করতে বলছে। আর যদি এরকম বলে যে সহসম্পর্ক বিশ্লেষণ করো, হ্যাঁ, বা তাৎপর্যতা যাচাই করো, তখন আবার এই যে তাৎপর্যতা যাচাই করতে হবে। তাছাড়া যাচাই নিয়ে সূত্র তো দেখাইলামই, বা এটাও এক সেম সূত্র, আর এর মানটা বসিয়ে দিলে হবে। আর এখানে একটা কথা, এখানে হচ্ছে এই যে n বলতে এখানে এটার সংখ্যা বোঝায় না, 1 2 3 4 5 6, বা এখানে আছে যে 1 2 3 4 5 6 7 এই সংখ্যা বোঝায়। অনেক সময় তো n বলতে একই জায়গায় এক জিনিস বোঝায়, তো এখানে হচ্ছে সংখ্যাটা বোঝায় যে এখানে কতবার এগুলো আছে, হ্যাঁ, বা এই যেগুলো কয়টা আছে ওইটা বোঝায় n বলতে। এই হলো সহসম্পর্ক শেষ।